কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে এক শিশু নিহত হয়েছে। পুড়ে গেছে প্রায় ৫০০ ঘর। দুপুর ১টার দিকে ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন দেখে মানুষ চিৎকার করে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে বাতাসের কারণে আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে প্রায় ৫০০ ঘর পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আপনি পুশ ওখানে শট নেন না, কিন্তু নির্বাচিত সরকার দিয়ে এখন দেশ পরিচালনা জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে দেশ থেকে দুর্নীতি ও ফ্যাসিবাদ দূর করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা জরুরি। আর জনগণের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলেও জানান তিনি। যারা আওয়ামী সন্ত্রাসীদের দোসর এবং নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের বিএনপিতে ঠাঁই নাই বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাকুলতা সংস্কার কার্যক্রম ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার, সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে সরকার। কমিশনের প্রতিবেদন অনুযায়ী সংস্কার করা হবে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, তবে নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক এবং তাদের সাথে। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলাম। দুপুরে গাইবান্ধায় কর্মী সমাবেশে একথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ দরকার। এজন্য অবশ্যই সময় দিতে হবে। আমরা দীর্ঘ ১৭ বছর ধৈর্য ধরেছি। কাজে সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য বর্তমান সরকারকে তাদের চাহিদা মতো সময়ও আমরা দিতে চাই। আশা করি তাদের সম্মান করে দেয়া সময়ের মধ্যেই তারা সংস্কার কাজ শেষ করবেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বৈষম্যহীন। সব ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। আমাদের ইমিডিয়েট গোল হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে। সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে, তারা একটু সময় চেয়েছে। আমরা যখন 17.5 বছর ধৈর্য ধরতে পেরেছি, আমরা ইনশাল্লাহ আরো কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো। 17 বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারা ফটকে তার স্বজন ও নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। কারাগার কর্তৃপক্ষ জানায়, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন আব্দুস সালাম পিন্টু।
তিনি ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে মামলার বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে 1 ডিসেম্বর এ রায় দেয়া হয়। এর আগে 2008 সালের জানুয়ারিতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সার চুরির চেষ্টা, শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব ও মালিকদের ব্যবসায়িক বিরোধকে সামনে রেখে চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনার তদন্ত করছে নৌপুলিশ। তারা বলছেন, চেতনানাশক ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে নৌযান শ্রমিকদের। ইতোমধ্যে হত্যায় ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে জাহাজ থেকে। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা এমভিআল বাখেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এছাড়া গুরুতর আহত 3 জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরো 2 জন। জাহাজটিতে 800 টন বিআইসি এর ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে যাচ্ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দরে। নৌপুলিশ বলছে, জাহাজ শ্রমিকদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে। মালিকদের ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দিয়েও তদন্ত করছেন তারা। পাশাপাশি জীবিত জুয়েল রানার গলায় আঘাতের পরিমাণ খুবই কম। সে তুলনায় অন্যদের কোপানো হয়েছে নৃশংসভাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মালিক পক্ষের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে, অথবা জাহাজে যারা কর্মরত ছিলেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ এসে সাবোটেজ করতে পারে। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসার সাথে জড়িত, তো সেক্ষেত্রে ব্যবসায়িক বিরোধও থাকতে পারে। নৌপুলিশ জানায়, চেতনানাশক কিংবা ঘুমের ওষুধ খাইয়ে একে একে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে 7 জনকে। জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কারণ জানা যাবে। একটা রুমে একজনকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু পাশের রুমে সে জানতেছে না বা সে ঘুমায় আছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এরা যে রাতের খাবারটা খেয়েছে, খাবারের সাথে নিশ্চয়ই কোনো ঘুমের ঔষধ, স্লিপিং পিল অথবা চেতনানাশক কোনো ঔষধ, যে কোনো একটা কিছু প্রয়োগ করা হয়েছে। এদিকে জাহাজের মালিক 6 জন। তারা বলছেন তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এই হত্যাকাণ্ডের সঠিক ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার চান তারাও। এতগুলি লোকের প্রাণহানি আসলে মেনে নেওয়া যায় না, খুবই দুঃখজনক ঘটনা। এর সুষ্ঠু তদন্তের ভিতর আশা করি ভালো একটা কিছু বেরিয়ে আসবে। আমাদের ভিতরে কোনো বিরোধ নাই। আর সার ডাকাতি না শুধু ডাকাতি, এই সম্বন্ধে আসলে আমি স্পষ্ট কোনো ধারণা আমাদের নেই। এই ঘটনায় হ্যামচর মডেল থানায় অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত মাস্টার গোলাম কিবরিয়ার স্বজনরা। 19 ডিসেম্বর রাতে মেঘনার এলাকাতে একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। সে সময় ডাকাতরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি স্পিডবোট, একটি দোনালা বন্দুক এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। নৌযান শ্রমিকরা বলছেন, শীতকালে এলাকায় প্রায় ঘটে ডাকাতির ঘটনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাইমচর, চাঁদপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর পুলিশ যে তদন্ত করছে তারা কি কি বিষয় সামনে রেখে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করছে? এ বিষয়ে চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। জাহাজের যে মাস্টার গোলাম কিবরিয়া তার স্বজনেরা এই মামলার বাদী হয়েছেন এবং এই মামলায় নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান তিনি বলছেন যে 10 থেকে 12 জনকে অজ্ঞাত করে এই মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলার পুলিশ যেই দিকগুলো দেখে মামলার কার্যক্রম পরিচালনা করছেন তাদের মধ্যে বেশিরভাগই হলো এই যে শ্রমিকদের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা সেটি দেখা হচ্ছে এবং মালিক পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা সেটি দেখছেন। এখানে পুলিশ সুপার যেমনটি প্রতিবেদনে বলা হয়েছিল যে পুলিশ সুপার জানিয়েছিলেন যে এই চেতনানাশক ওষুধ খাইয়ে ঘুমের মধ্যে তাদেরকে জখম করা হয়েছে কিনা সেটি কি গুরুত্ব দিয়েই, এবং যেখানে জুয়েল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তাকে সে সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন বলে বলছেন পুলিশ সুপার। ইতিমধ্যে কিন্তু এই ঘটনার বিষয়টি নিয়ে 3টি তদন্ত কমিটি গঠন
উদ্ঘাটন করা হয়েছে শিল্প মন্ত্রণালয় থেকে 5 জন বিশিষ্ট এবং জেলা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক এবং নৌ পুলিশ থেকে আরো 2টি তদন্ত কমিটি করা হয়েছে। এই 3টি কমিটি আজকে কিন্তু এই জাহাজের ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমরা সেখানে আজকে জাহাজে গিয়ে যেটি জানতে পারলাম, জাহাজে পার্শ্ববর্তী যে জাহাজ ছিল সেই জাহাজের লোকজনদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন নৌ পুলিশের পক্ষ থেকে। এই ইতিমধ্যে যে দেহগুলো, মৃতদেহগুলো, সেগুলো হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা জানি যে 7 জনের মরদেহ যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছিল, এগুলো ময়নাতদন্ত শেষে আজকে বিকাল নাগাদ 6 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জেলা প্রশাসন এবং নৌ পুলিশে তাদের প্রত্যেককে 30,000 টাকা করে সহায়তা দিয়েছেন এবং 6 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রানা নামে যে বাবুচ্চি রয়েছে তার এখনো পরিবারের সন্ধান মিলেনি এবং তার মরদেহ এখনো যে মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন। এই চাঁদপুরের এই ঘটনায় আসলে চাঁদপুরের নৌ অঞ্চলে যে শীতের সময় আসলে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটি কিন্তু বিগত বছরগুলো ঘটেছে এবং ইতিমধ্যে আমরা যে গত কয়েকদিন আগেই কিন্তু কোস্টগার্ড এখানে একটি অস্ত্র সহ এবং একটি স্পিডবোট জব্দ করেছেন এবং ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। কোস্টগার্ড, নৌ পুলিশ এবং তাদের যে টহল সেটি কিন্তু বৃদ্ধি করেছেন, কিন্তু শীতের সময় আসতে ঘন কুয়াশার কারণে সেটি হয়তো ব্যাহত হচ্ছে এবং জনবল সংকটের কথা বলছেন নৌ পুলিশ এবং কোস্টগার্ড। আমরা জানি যে এই ঘটনার পরপর কিন্তু সবার আগে কোস্টগার্ড ঘটনাস্থলে উপস্থিত হন এবং তারা সেখানে গিয়ে প্রথমে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে বাবলু, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। এদিকে চাঁদপুরের মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের পেছনের রহস্য বের করতে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন শেড পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, জাহাজে হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। এটি ডাকাতি নাকি অন্য কোনো বিষয়ে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে তিনি বন্দরের XY শেড, অকশন শেড এবং কার শেড পরিদর্শন করেন। এ সময় তিনি নিলাম প্রক্রিয়া গতিশীল করার জন্য কাস্টম কর্মকর্তাদের নির্দেশ দেন। কথাবার্তার উত্তরটা আমি ইনকোয়ারির আগে বলতে পারবো না। স্পেকুলেটিভ কিছুই বলা যায় না। কি হয়েছে, ডাকাতি হয়েছে না কেউ মার্ডার করেছে, কি হয়েছে, তো এটা ইনভেস্টিগেশন হোক, আপনারা জানতে পারবেন। সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে 13 বাংলাদেশি ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। রোববার রাতে মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার 15-16 জন তরুণদের একটি দল ভারতে অনুপ্রবেশ করে। দেশে ফেরার সময় ওই দলের একজন সদস্য বিএসএফ এর হাতে ধরা পড়ে। পরে বিএসএফ সদস্যরা ভারতে অনুপ্রবেশকারী ওই দলের সবাইকে আটক করে। এ বিষয়টি নিয়ে কোনো অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছে বিজিবি। পরশুদিন বিকালে আপনার এই যে 13-14 জনের এই যে অল্প বয়সের ছেলেপেলেগুলা, কারোরই বয়স 20 বছরের বেশি না, সীমান্ত দিয়া ওই পারে ঢুকে গেছে। ওই পার থেকে পরে রাত 10টার দিকে বা 9:30টার দিকে আসার পথে তারা বিএসএফ এর হাতে ধরা পড়ছে। সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে 2 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতরাতে উপজেলার বনগাঁও সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তারা হলেন নড়াইলের লোহাগড়া থানার পারমল্লিকপুর গ্রামের রফিকুল ইসলাম ও যশোরের বাঘারপাড়া থানার রাধানগর গ্রামের মফিজুর রহমান। বিজিবি জানায়, 1 বছর আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান তারা। রাতে দেশে ফেরার পথে বনগাঁও সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাইয়ে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার রায়খালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, ওবায়দুল্লাহ রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
চট্টগ্রামের আকবরশাহ রেললাইন এলাকা থেকে শটগানের কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ 5 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আকবরশাহ লতিফপুর সোনামিয়া রেলগেট এলাকায় দেশীয় অস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে 5 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, দেশি ছোঁড়া, 7 রাউন্ড রাবার বুলেট জব্দ করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে। বিভিন্ন অপরাধে 2 বছরে 400-র বেশি সদস্যকে শাস্তি দিয়েছে বরিশাল জেলা ও মহানগর পুলিশ। পরিবর্তিত প্রেক্ষাপটে সদস্যদের শৃঙ্খলা বোধ বাড়াতে আরও সতর্ক বাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন, এখন আর নিয়ম ভেঙে কারো পার পাওয়ার সুযোগ নেই। নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক, নির্যাতন সহ নানা অপরাধে জড়িত থাকায় গত 2 বছরে 412 জন পুলিশ সদস্যকে শাস্তি দিয়েছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 173 জন মেট্রোপলিটন পুলিশের সদস্য এবং 239 জন জেলা পুলিশের সদস্য। পরিপন্থী বা ইনডিসেন্ট কোনো কাজ করার জন্য তাহলে আমাদের কর্তৃপক্ষ লঘুদণ্ড বা গুরুদণ্ডের মধ্যে শাস্তির আওতায় না। এক সদস্য পেলে সবার ভিতরেই থাকে যে আমি করলেও তো এ ধরনের ঘটনা ঘটবে, আমার উপর এই প্রভাব পড়বে, যার কারণে একজন থেকে সবাই সতর্ক হয়। কর্মকর্তারা বলছেন, অপরাধ করলে বিধিবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে। এতে নিশ্চিত হচ্ছে বাহিনীর সদস্যদের জবাবদিহি শৃঙ্খলা। প্রাথমিক ইনকোয়ারিতে যদি সেগুলো প্রমাণের কোনো সম্ভাবনা থাকে তাহলে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা যদি সে মিথ্যা প্রমাণিত হয় তাহলে তিনি খালাস পাবেন, আর যদি প্রমাণিত হয় তাহলে কোনো না কোনো গুরুদণ্ড তাকে পেতে হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পুলিশ এখন নিয়ম ভেঙে পার পাওয়ার সুযোগ নেই। পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে বিভাগীয় শাস্তির বিধান কার্যকর পদক্ষেপ। 2 বছরের মধ্যে যদি 2টা লঘুদণ্ড থাকে তারপরেও সে প্রমোশন পায় না। তো এখন যদি এটা মানে ওই ইফেক্টিভ না হতো তাহলে তো এতদিন পুলিশ ডিপার্টমেন্ট ধ্বংসই হয়ে যেত। বরিশালের শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে 193 জন সাব ইন্সপেক্টর, কনস্টেবল 101 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বপ্নের পদ্মা সেতু হয়ে যাত্রা শুরু হলো খুলনা ঢাকা রুটের ট্রেনের। জাহানাবাদ এক্সপ্রেস ভোর 6টায় খুলনা থেকে ছেড়ে 10:30টার দিকে পৌঁছায় ঢাকার কমলাপুরে। ট্রেন চলাচল উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, অপব্যয়ের কারণেই রেলের দুর্দশা কাটছে না। ব্যয় কমানোর কৌশল গ্রহণ করে রেলের আয় দিয়েই ব্যয় মেটাতে হবে বলেন তিনি। ভোর 6টায় খুলনা ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস। প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে পৌঁছাবে রাজধানী ঢাকায়। 212 কিলোমিটার পথ কমায় ঢাকায় যেতে সময় লাগছে মাত্র 3.25 ঘন্টা। দীর্ঘদিনের প্রত্যাশিত এই রুটে ট্রেন চলাচলে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা থেকে যাইতে 7 ঘন্টা লাগতো, তো সেই অনুযায়ী এটা অনেক ভালো করছে। বিশেষ করে যারা অফিস করবে তাদের জন্য এটা খুব ভালো। স্বল্প সময়ের ভিতরে চলে যাবে, এজন্যই ভালো লাগতেছে। কমলাপুরে 9:45-এ আসার কথা থাকলেও কিছু বিলম্বে 10:30টায় কমলাপুরে এসে পৌঁছায় ট্রেন। ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর জন্য বললেন উচ্ছ্বসিত যাত্রীরা। 3-3.5 ঘন্টায় পৌঁছে যাব বেনাপোল। এটা আসলে আমাদের জন্য মানে একটা খুশি সংবাদই বলা যায়। বেশিরভাগই আমরা বেনাপোল যাচ্ছি ঘোরার জন্য, যেহেতু আমার এখানে ট্রান্সপোর্টের সময় বেঁচে যাচ্ছে, আমি বেশি ঘুরতে পারবো। এর আগে সকালে এই রুটে ট্রেন সেবার উদ্বোধন করেন রেল উপদেষ্টা। অপরিকল্পিতভাবে লাইন ও স্টেশন স্থাপনের কারণে রেলের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যায়নি বলেন তিনি। এই ব্যয় যদি কমানো না যায় তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবেন তারা। আমরা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করি, আর সব সময়ের মতো বাংলাদেশের অগ্রগতিতে পাশে থাকবে চীন। চলমান এবং ভবিষ্যতের প্রকল্পে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশকে। ঢাকা খুলনা ঢাকা রুটে চালু হওয়া জাহানাবাদ এক্সপ্রেসের আসন সংখ্যা 768টি। পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল ঢাকা রুটেও চালু হচ্ছে আরেকটি ট্রেন। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা ঢাকা ও ঢাকা বেনাপোল ঢাকায় 2 জোড়া ট্রেন চালু করল রেলওয়ে কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন বাঁচল সময়, অন্যদিকে বাঁচবে খরচও। যাত্রীরা বলছেন, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে যাত্রী সেবার মান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে 8.9 ডিগ্রিতে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে দুর্ভোগ। আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরে কুয়াশা পড়লেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের।
তবে সন্ধ্যার পর থেকে শীত বেশি অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন বড় চাষি ও চা শ্রমিকরা। পঞ্চগড়ের শীতের তীব্রতায় বিপাকে খেটে খাওয়া মানুষ। বিকেলের পর থেকে হালকা কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। শীত লাগে, সারপাল দিয়ে বাড়াইতে পারি না, তাই একটু রোদ বাড়াচ্ছে, তাই একটু বাইরে বাড়াচ্ছি। খুব ঠান্ডা, শীত করছে, গাড়ি চালানো খুব অসুবিধা হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন এক মৃত্যুফাঁদ। কুয়াশার মাঝেও চালকদের বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। একমুখী রাস্তায় ধীরগতির বা থেমে থাকা যানবাহনে পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুতগতির বাস ট্রাক। এক্সপ্রেসওয়েতে গত এক বছরে 63টি দুর্ঘটনার 10টি ঘটেছে গত 2 দিনে। মৃত্যু হয়েছে 2 জনের। এমন পরিস্থিতিতে ঘন কুয়াশায় প্রয়োজনে যান চলাচল বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। গেল 2 দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার মাঝে একাধিক স্থানে অন্তত 10টি দুর্ঘটনা ঘটে। 2 জনের প্রাণহানি সহ আহত হয় 10 জন। সবগুলো দুর্ঘটনার ধরন প্রায় একরকম। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের ধীর গতির বা থেমে থাকা গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় অন্য গাড়ি। গাড়ি চালাইতে হলে আপনার হেডলাইট, ইমার্জেন্সি লাইট এগুলোর ব্যবহার ভালো করে জানতে হবে। না জানা কুয়াশার মধ্যে গাড়ি বের করে চালানোর কোনো অর্থই হয় না। কুয়াশা বেশি ঘন হলে সড়ক বাতি বা হেডলাইটও কাজ হয় না। তবে চালকদের দাবি, অতিরিক্ত গতি নয়, পর্যাপ্ত সড়ক বাতি না থাকাতেই কুয়াশায় থেমে থাকা গাড়ি দেখতে না পেয়ে দুর্ঘটনা। ঘন কুয়াশা হলে লাইনের সমস্যা হয় আর কি, রাস্তায় দাগ ছাড়া দেখতে সমস্যা আর কি। কুয়াশা ঢাকা থেকে পড়ে তো এই জন্য দুর্ঘটনার মোকাবিলা হইতে হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ট্রাফিক আইন অমান্য করে চালকের বেপরোয়া গতি, কুয়াশায় গাড়ি চালানোর নিয়ম না মানা এবং অদক্ষতার কারণেই দুর্ঘটনা। শীতের মধ্যে কিন্তু কুয়াশা হচ্ছে এবং জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা জায়গা থাকার কারণে এই গাড়িগুলোকে এই কুয়াশার মধ্যে তারা এই কিছুটা যে গতির নিয়ন্ত্রণ অবস্থায় গাড়ি চলাচল করবে তা না, তারা এই নিয়ন্ত্রণহীন অবস্থায় চালানোর কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক রুলস মেনে চলতে হবে, ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, সড়ক বাতিগুলো অনুসরণ করতে হবে, ওভারটেকিং যত্রতত্র করা যাবে না, তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। ঘন কুয়াশায় পরিস্থিতি অনুকূলে না থাকলে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধের পরামর্শ সড়ক ও জনপথ বিভাগের। ড্রাইভারদের দৃষ্টি সীমাটা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা টোল প্লাজার আগেই কিন্তু অনেক ক্ষেত্রে গাড়ি চলাচল বন্ধ রাখি একটা সাময়িক সময়ের জন্য, যাতে গাড়ি এসে কোনো দুর্ঘটনায় না পতিত হয়। ফায়ার সার্ভিস বলছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গত 1 বছরে 63টি দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন। এর মধ্যে গত 2 দিনে 10টি দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি আর আহত 10 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে হাইওয়ে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ডাক্তার আকম আখতারুজ্জামান বসুনিয়া চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ এবং মাইকিং করেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাচ্ছে। এছাড়া যানবাহনের দ্রুতগতির কারণে এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে। ঘন কুয়াশায় যানবাহন ধীর গতিতে চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা বক্তব্য দেয়ায় হতবাক ফরিদপুরের যুবকের বাবা শুভ্র কর্মকারের পরিবার বলছে, তাদের বাড়িঘর বা মন্দিরে কোনো হামলা হয়নি। ভারতের গণমাধ্যমে শুভ্রর বক্তব্য পুরোপুরি মিথ্যা। এদিকে ফরিদপুরে হিন্দুদের উপর হামলা হচ্ছে এমন মিথ্যা তথ্য ছড়ানোয় শুভ্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চায় স্থানীয় হিন্দু সম্প্রদায়। সম্প্রতি ভারতে যান ফরিদপুরের নীলটুল এলাকার শুভ্র কর্মকার। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি দেশের হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা দাবি করেন। ঘরবাড়ি ও মন্দিরে হামলায় তারা ভীত সন্ত্রস্ত, এমন দাবিও করেন শুভ্র। মারধর করা হয়, তাদেরকে অত্যাচার করা হয়। ছেলের এই মিথ্যাচারে হতবাক বাবা সুনীল কর্মকার সহ গোটা পরিবার। এজন্য ক্ষমা চেয়ে বাবার দাবি, জোর করে শুভ্রকে এসব বলতে বাধ্য করা হয়েছে। পাসপোর্টটা মানে ওই পাশে যাওয়ার পরে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কথা কিছু বলো, এই কথাগুলো তুমি বলো। হ্যাঁ, আমি বললাম তুই যে এই কথাগুলো বললি, তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে? কয় না, এই ধরনের ঘটনা ঘটে নাই। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টার জন্য শুভ্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়।
উনি ইন্ডিয়া যায়া আমাদের দেশ বিরোধী কিছু বক্তব্য দিচ্ছে। আমাদের দেশে কোনো এই ধরনের হিন্দু নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই। শুভর যে বক্তব্যটা এবং ওইটা যেভাবে প্রচার হয়েছে এটা তো ডেফিনেটলি মানে বলার অবকাশ রাখে না যে এর কোনো কিছু ফরিদপুর শহরে কখনোই ঘটে নাই। পুলিশ জানায় 5 আগস্টের পর ফরিদপুরে হিন্দুদের উপর বা তাদের প্রতিষ্ঠান ও মন্দিরে কোনো হামলা হয়নি। মিথ্যাচার করায় শুভ্র কর্মকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 5 তারিখের পরে এই সকল বিষয়ে কোনো ব্যক্তি কোনো অভিযোগ আমাদের থানায় দায়ের করেনি। সে এখনো দেশের বাইরে আছে, এটা অবশ্যই সে গহিত কাজ করছে এবং দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইছে। 100 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে ভারতীয় প্রচার মাধ্যমকে মিথ্যাচার না করে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান সনাতন ধর্মের মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এর মধ্যে গির্জা, ঘরবাড়ি, পাড়া মহল্লা সাজানো হয়েছে বর্ণিল সাজে। উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল নগরীর 14টি কলোনির 6টি গির্জায় বড়দিনের অনুষ্ঠান পালিত হবে। কদিন আগে থেকেই খ্রিস্টান পল্লীতে বিরাজ করছে সাজ রব। শেষ মুহূর্তে চলছে আলোকসজ্জা, আলপনা সহ নানা কারুকাজ। ক্যাথলিক চার্চ, ব্যাপটিস্ট, চার্চ অফ বাংলাদেশ, অক্সফোর্ড, ফেলোশিপ চার্চ, প্রত্যেকটা চার্চই তার নিজস্ব আঙ্গিকে তারা বিভিন্নভাবে আয়োজন করেছেন। বর্ণিলভাবে সাজানো হয়েছে উত্তরাঞ্চলের বিলাসবহুল হোটেল মমইনকে। রাজশাহীতে সবগুলো গির্জাতে সাজসজ্জা, প্রতীকী গোশালা বসানো হয়েছে। শুভ বড়দিনের তাৎপর্য হচ্ছে আমাদের নিজেকে বড় করা, অন্যকে বড় করা, মন আত্মায় এবং অন্তরে যেন আমরা সবাই বড় মানুষ হতে পারি এবং সেই বড় মানুষের অন্তরে যেন সবাইকে স্থান দিতে পারি। বড়দিন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গির্জা, ঘরবাড়ি, ক্লাবকে সাজানো হয়েছে বর্ণিল করে। খুলনার 161টি গির্জায় উৎসব উদযাপনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। লাইটিং সব প্রস্তুতি আছে, লাইটিং, আলপনা যা কিছু সব প্রস্তুতি আছে। আমরা কালকে বড়দিন করব। আমাদের বড়দিনের প্রস্তুতি মোটামুটি অনেক ভালো, এখন আমাদের কাজ অনেকটা কমপ্লিট। পাবনায় গির্জাসহ ঘরবাড়িতে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। মেহেরপুরে উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। গির্জায় যে কমিটি রয়েছে তাদের সাথে মিটিং করেছি, তাদের স্বেচ্ছাসেবক থাকবে ওখানে। আপনার প্রত্যেকটা গির্জাতে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি কমিটির সাথে কথা বলে, এবং আমাদের নিয়মিত টহল পার্টি থাকবে। এছাড়া মাগুরা, গাজীপুর, মৌলভীবাজারে বড়দিন ঘিরে ক্রিসমাস ট্রি, জিঞ্জার ব্রেড হাউস সহ রঙিন কাগজ, জরি ও ফুল দিয়ে সাজানো হয়েছে গির্জাগুলো। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার ধামরাইয়ে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলার কুল্লারপাল্লী এলাকার মেসার্স মাহি এন্টারপ্রাইজ অ্যান্ড ব্রিক্সে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান ইসলাম জানান, পরিবেশ ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় ইটভাটাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে অবৈধ ইটভাটা না ভেঙে আর্থিক জরিমানা করায় অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। এই ভাটার জন্য আমাদের গাছপালায় কোনো ফসল হচ্ছে না। 3 ফসলের জমি সব জোর জবরদস্তি করে কেটে আনতে আছে মাটি। সাভার, ধামরাই যে উপজেলাগুলোতে বেশি ইটভাটা রয়েছে এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছে যে জায়গাগুলো বেশি, সেই জায়গাগুলোয় নিয়মিত অভিযান পরিচালনা হবে। বরগুনা প্রেস ক্লাবকে স্বৈরাচার মুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, প্রেস ক্লাবের 47 বছরের ইতিহাসে সদস্য মাত্র 24 জন। জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সদস্য পদ না দিয়ে আওয়ামী লীগের পদধারী কিছু নেতা প্রেস ক্লাবের দখল করে রেখেছে। এ সময় তারা জেলা প্রেস ক্লাবটি সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে নির্বাচন আয়োজনের দাবি জানান। পাশাপাশি বর্তমান কমিটি বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের দাবি জেলার সাংবাদিকদের। মাদারীপুরের শিবচরে ইট ব্যবসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে শাহিন জমাদ্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত 2 সপ্তাহ ধরে অভিযুক্তের পরিবার সহ পলাতক হওয়ায় তার বাড়িঘর ভাঙচুর করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গত 4 বছর ধরে ইট ব্যবসায় 1 লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে 16 থেকে 18 হাজার টাকা
লাভ দেওয়ার প্রলোভন দেয় শাহিন জমাদ্দার। প্রথমে তিনি কয়েকজনকে মুনাফার টাকা পরিশোধ করেন। এতে উপজেলার নলগোড়া ও আশপাশের কয়েক গ্রামের প্রায় 2 শতাধিক মানুষ জমি বিক্রি সহ ধার দেনা করে বিনিয়োগ করে। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় শাহিন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ও আমাকে লোভ দেয় টাকা নিছে, আমার টাকা হয়েছে গিয়ে 72 লক্ষ টাকা। আমার মানুষজন যারা আছে মানে আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি, এরপর কিস্তি উড়াইও টাকা দিছি, নিজেকে ক্যাশ টাকা আসলো সেও দিছি, কিস্তি উড়াইয়া প্রায় 25 লাখ টাকার মতন দিছি। সংশ্লিষ্ট প্রমাণাদি সহ থানায় যোগাযোগ করার জন্য, অভিযোগ দেওয়ার জন্য, অভিযোগ পেলে আমরা তদন্তপূর্বক ওনাদের পূর্ণাঙ্গ আইন সহায়তা আমরা দিয়ে থাকবো। আমার ইউনোর মাধ্যম দিয়ে এবং থানার মাধ্যম দিয়ে এই বিষয়টা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। সাধারণ জনগণকে বলবো যে আপনারা না জেনে আপনারা প্রতারিত হবেন না এবং কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। ঝালকাঠিতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের 3 বছর পূর্ণ হলো আজ। 2021 সালের 24 ডিসেম্বর রাতে সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চটিতে অগ্নিকাণ্ডে নারী শিশু সহ 47 জনের মৃত্যু ও শতাধিক আহত হন। ঢাকা সদরঘাট থেকে বরগুনার 6 শতাধিক যাত্রী নিয়ে ছাড়ে অভিযান 10 লঞ্চ। গন্তব্যে পৌঁছার আগেই ঝালকাঠির সুগন্ধার মোহনায় এলে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে লঞ্চে আগুন ধরে যায়। 2 ঘন্টারও বেশি সময় ধরে নদীর মধ্যে জ্বলতে থাকলেও ফায়ার সার্ভিসের নৌ স্টেশন না থাকায় আগুন নেভানো যায়নি। পরে লঞ্চটি ভাসতে ভাসতে দিয়াকুল এলাকার চরে আটকে গেলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার 3 বছরেও ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের নৌ স্টেশন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।